5-6 সেশনে ভর্তি হয়েছে, সে তো তখন বিএনপি সরকারের সময় ভর্তি হয়েছিল। তাহলে সে এখন যে 6-7 সেশনে ভর্তি হয়েছে, সে তো বিএনপি সরকারের আমলে ভর্তি হয়েছে। তাহলে এই আদু ভাই আলাউদ্দিন, এই চাচা আলাউদ্দিন এখন কীভাবে ফার্স্ট ইয়ারে থাকে, সেকেন্ড ইয়ারে থাকে? তার মানে এটা কি প্রমাণ করে? যেগুলো সম্পূর্ণ দলীয় বিবেচনা, এবং যে 36 জনের সিট দিয়েছে এদের মধ্যে যে কয়জনের খোঁজ আমরা নিতে পেরেছি, তাদের প্রত্যেকে ছাত্রলীগের ছাত্রদলের পোস্টেড, ছাত্রদলের কোনো না কোনো পর্যায়ের নেতা, প্রত্যেকেই ছাত্রদলের কোনো না কোনো পর্যায়ের নেতা। এমনকি একজনকে আমরা পেয়েছি, তাকে সিট দেওয়ার ব্যাপারে চক্রান্ত করা হচ্ছে। সে শুধু ছাত্রদল নয়, সে যুব দলের কেন্দ্রীয় নেতা, সে যুব দলের কেন্দ্রীয় নেতা। একজনের বয়স 40-50 বছর হয়ে গেছে। আমাদের যে হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির যিনি সভাপতি মামুন, হল প্রভোস্টের থেকে আপনি চেহারা মিলাই দেখবেন, বয়স এই আদু ভাইদের বেশি মনে হইতেছে, বা বেশি হবে। সার্টিফিকেটগত ঘাটাঘাটি করলে বেশি পাওয়া যেতে পারে। তো এদেরকে সিট দেওয়া হয়েছে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই। যেখানে আমার শিক্ষার্থীরা এখন সিট পাচ্ছে না, রাস্তায় ঘুমাচ্ছে, আমার শিক্ষার্থীরা আজকে মসজিদে ঘুমায়, আমার শিক্ষার্থীরা আজকে যাযাবরের মতো, পরজীবীর মতো বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধুর বাসায় রাত্রি যাপন করে ক্লাস করতেছে, ঝুলে ম্যাচের থেকে ঝুলে এসে ক্লাস করতেছে। আর এখানে শুধুমাত্র ছাত্রদল করার কারণে, বিএনপির নেতাকর্মী হওয়ার কারণে, ছাত্রদলের নেতাকর্মী হওয়ার কারণে 40 বছর হোক বা 50 বছরের বয়স্ক হোক, চাচা ভাতিজা হোক, নিয়ম নীতি থাকুক বা না থাকুক, নিয়ম নীতি লঙ্ঘন করে তাদেরকে সিট দেওয়া হয়েছে। এমনকি তারা যখন বলে যারা ফেসিবাদের নির্যাতন, তখন আমার হাসি পায় কয়েকটা কারণ। একটা কারণ তো বললাম যে বিএনপির সময় তারা অনার্স শুরু করছিল, তাহলে বিএনপির সময় শেষ করতে পারলো না কেন? তারা এখনো ফার্স্ট ইয়ারে কেন? তাহলে বিএনপি কি ফেসিবাদী ছিল কিনা সে সময়, সেই প্রশ্নটা যেমন থাকে, পাশাপাশি আর একটা প্রশ্ন থাকে। একটা ছেলে যার নাম ঝলক মিয়া, তার বয়স আল্লাহর রহমতে 50-এর কাছাকাছি হবে, এবং কোনো প্রভোস্টের থেকে বয়সে সিনিয়র হবে। তার ব্যাপারে নিউজ আছে 2008 সালে সেই সেহেরি ফাও খেতে যে ক্যান্টিনে সেহেরি ফাও খেতে যে মারামারি করে বহিষ্কার হয়েছে। ক্যান্টিনে ফাও খেতে যে বহিষ্কার হয়েছে, সেও নাকি ফেসিবাদী জামানার নির্যাতনের শিকার। কলা ভবনের যে পিছনের গেটটা রয়েছে, ছাউনি, সে ছাউনির নিচে যে সিঁড়ি, নিচে এইরকম যে সিঁড়ি, এই সিঁড়ির কাছাকাছি জায়গায় আমি হেঁটে, আমার ক্লাস ছিল 1:30 ডিপার্টমেন্টে, আমি ক্লাসে যাচ্ছিলাম। আমার সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু রিয়াদ জুবা, সে আমার সাথে ছিল। আমরা দুজন একসাথে হেঁটে সে অন্য ডিপার্টমেন্টে, আমার বন্ধু আড্ডা দিতে হেঁটে আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম। আমি কলা ভবনের ওই পিছনের গেটে এখানে দাঁড়িয়েছি, একজনের সাথে ফোনে কথা বলছিলাম। এই সময়ে ছাত্র দলের এই সন্ত্রাসী এবং চাচা, যার বয়স ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর পিতার সমপরিমাণ হবে বা তার থেকেও বেশি হবে, সেই আদু ভাই একজন দুজনকে সাথে নিয়ে আমার পথ রোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে ভাই, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। সে আমাকে প্রথমেই বলে, তুই আমার চিনতে পারতেছিস না। প্রথমে অকথ্য ভাষা গালিগালাজ করে, তুই দাতাল, চবর্গীয় যত গালিগালাজ আছে সেই গালিগুলাজ সে করে। শুরুতে সে আমাকে চার্জ করে যে আমাকে তো সিট দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমি কেন তার বিরুদ্ধে পোস্ট দিলাম। তখন আমি তাকে খুব সুন্দরভাবে বুঝাই বললাম যে দেখুন, আপনার সাথে আমাদের এটা নিয়ে কোনো ডিবেট নেই, কেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হোক না আপনি আমার চাচার বয়সী, সমস্যা নেই, বা আমার পিতার বয়সী, আপনি শিক্ষার্থী, আমি শিক্ষার্থী। কিন্তু আপনাকে নিয়ে যে পোস্ট দিয়েছে, সেই পোস্টে তাকে নিয়ে আমি কোনো ক্রাইম হয় এই ধরনের কোনো কথা বলিনি। হয়তো আদু ভাই বলছি বা তাকে ভদ্রলোক বলছি, অপরাধমূলক মিথ্যা তথ্য কোনো কিছু আমি বলি নেই। আপনাকে ভদ্রলোক বলেই সম্বোধন করছে, আমার পোস্টে ভদ্রলোক বলাই আছে। এই ভদ্রলোক আপনাকে বিশেষ বিবেচনায় সিট দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এটি নিয়ম নীতির বাইরে, নীতিমালায় নাই। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জিজ্ঞাসা করেছি যে তাকে কিসের ভিত্তিতে সিট দেওয়া হলো, বারবার জিজ্ঞেস করেছি, আপনারা সাক্ষী যে নিয়ে আসার সময় আমরা কয়েকবার এফএসএলের ভিপি সহ আমরা কয়েকবার গেছি যে 36 জনের কিসের ভিত্তিতে সিট দেওয়া হচ্ছে। তারা জানিয়েছে যে এটি নিয়ম নীতির মধ্যে নয়, বরং বিশেষ বিবেচনায় সিট দেওয়া হয়েছে, যেটা আপনারা গত পরশু দিনও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মানে আদু ভাইদের থেকেও বয়স হয়তো জুনিয়র হবে, যে আমাদের সলিমুল্লাহ হলের যিনি প্রভোস্ট মামুন স্যার, তিনিও বলেছেন যে তাদেরকে বিশেষ বিবেচনায় সিট দেওয়া হয়েছে। আচ্ছা, এই বিশেষ বিবেচনায় 36 জনকে সিট দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের পরিচয় আমরা, যাদের পরিচয়, যতজনের পরিচয় আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তারা ছাত্রদলের বড় বড় নেতা। ওই যে বললাম না ক্যান্টিনে ফাও খেতে যে বসে রয়েছে, যে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি। আচ্ছা, তার মানে এটি কোনো বিশেষ বিবেচনা নয়, এর বরঞ্চ বিশেষ রাজনৈতিক বিবেচনা এবং অবৈধ বিবেচনা। যেহেতু এর কোনো নীতিমালা নাই, সুতরাং এই সিট দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে? অবৈধভাবে।
সুতরাং এবং সাধারণ শিক্ষার্থীরা যেখানে বৈধভাবে সিট পাচ্ছে না, যারা নিয়মিত শিক্ষার্থী, যাদের প্রয়োজনীয়তা আছে, তারা যেখানে বৈধভাবে সিট পাচ্ছে না, সেখানে অবৈধভাবে আপনাদেরকে সিট দেওয়া হয়েছে। আমরা এটার প্রতিবাদ জানাইছি। তাকে আমি এইভাবে সুন্দরভাবে বুঝাই বলছি। সে আমাকে অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না। এরপরে আরও অনেক টবর্গীয় গালি ইউজ করে, যেই ধরনের গালি আমি কোনোদিনও আমার মুখ থেকে কোনোদিন উচ্চারণ করতে পারি না বা উচ্চারণ করি না। এই ধরনের গালি আমার বন্ধু যে আছে সে হয়তো বলতে পারে চাইলে কি কি গালি বলছে। এই ধরনের টবর্গীয় গালি হচ্ছে আসলে যেটা জানতে পারলাম, বাইরের কান্ট্রিতে থাকতো, অনেক ইংরেজি শিখছে, তো ওই যে আপনারা তো অনেকে কাট ঠাক করেন, যাই হোক আমি বলতেছি, সমস্যা নেই। এই প্রথমে ইংরেজিতে গালি শুরু করে আর কি, তো এই মাদার ফাগার, মাদার চোদ, হ্যান ত্যান দিয়ে আমরা এই গালিগুলো শুনতে চাই না। এই ধরনের শুধু গালি না, আমি বলি শুধু গালি না, গালি দিতে দিতে এক পর্যায়ে তার মানে ঘাড়ে হাত রেখে মারতে উদ্যত হয়। তখন আশেপাশে যারা ছিল তারা কয়েকজন সরাই দেওয়ার চেষ্টা করে, মানে তাকে সরাই দেওয়ার যারা ওকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে তাদেরকে মানে এক পর্যায়ে মানে কিরকম ছুড়ে ফেলে দিয়ে আবার মারতে যাচ্ছে, এরকম 4-5 বার তারা সে মারতে আসে উদ্যত হয় আর কি। তো একটা ভয়াবহ পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়। এরপরে এই যে মানে এখানে যে মবটা সৃষ্টি হলো, ওখানে রানিং যে যারা স্টুডেন্ট ছিল, ক্লাসে যাচ্ছিল, যাওয়া আসা করতেছিল, সেই শিক্ষার্থীরা এসে মানে এই বিষয়টা তারা হচ্ছে তাদেরকে থামতে বলে, এদিকে আমাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। তারপরে হচ্ছে বিষয়টা মানে এই পর্যায়ে আসছে আর কি। তো সে যেরকম বললেন আর কি, যে যেটা বললো সে প্রত্যক্ষদর্শী। তো বারবার তেরে আসে আমাকে মারতে, 2-3 বার বা 3-4 বার আসার পরে তার সঙ্গীরা তাকে সরাই নিয়ে যায় ওখান থেকে। সে যাওয়ার সময় একের পর এক হুমকি দিচ্ছিল, তোকে দেখে নিব, মানে মেরে ফেলবো, হ্যান ত্যান এই ধরনের অনেক কথা বলতেছিল। তার হুমকি তো একেবারে অনেক হুমকি দিয়েছে আর কি, এবং মারতে তো কয়েকবার গেছেই। তার হুমকিতে আমরা আমাদের হয়তো নিরাপত্তা নিয়ে শঙ্কিত, কারণ আমরা দেখেছি যে গতকালকে আপনারা দেখেছেন যে একজন প্রতিপক্ষ রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে, কর্মী হওয়ার কারণে একজন শিক্ষার্থীর পায়ের গোড়ালি এরা কেটে নিছে। কতটা নৃশংসভাবে পায়ের গোড়ালি কেটে নিছে আপনারা দেখছেন। তারপর গতকালকে তারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করছে এবং নির্বাচনের পরে অসংখ্য লাশ ফলাইছে। সুতরাং স্বাভাবিকভাবে তাদের সেই ক্ষমতা আছে, তারা চাইলে আমাকে মেরে ফেলতে পারে। এটা নিয়ে হয়তো আমাদের শঙ্কার জায়গা রয়েছে, কিন্তু আমরা মোটেও ভীত নই। এইসব দখলদার ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের নাগরিকদের বৈধ বাসা বাড়ি কেড়ে নিয়েছে, ঠিক একইভাবে এই আদু ভাইরা নিয়মিত শিক্ষার্থীদের বৈধ সিট কেড়ে নিয়ে ইসরায়েল যেভাবে ডিটেনশন ক্যাম্পের দিকে ঠেলে দিছে, ঠিক একইভাবে এই নিয়মিত শিক্ষার্থীদের সাথে একই আচরণ, ইসরায়েলের মতো আচরণ। আগে যেটা ছাত্রলীগ করতো সেই আচরণ ছাত্রদল এখন করতেছে।